আসসালামু আলাইকুম গাইস, ক্লাস 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কোর কনসেপ্ট সম্পর্কে। ফরেক্স ট্রেডিং এ কোর কনসেপ্ট কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোর কনসেপ্টের ভিতরে আছে আস্ক প্রাইস এন্ড বিড প্রাইস, স্প্রেড, লট সাইজ, পিপস। তো এই জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল জিনিস, আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে, প্লাস এগুলো মনেও রাখতে হবে। তো এই ক্লাসটাতে অনেক বেশি অ্যাটেনশন দিবেন এবং যদি পসিবল হয় নোট ডাউনও করবেন। সবার প্রথমে আসি আস্ক প্রাইস এন্ড বিড প্রাইস। আস্ক প্রাইস এন্ড বিড প্রাইস বলতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বোঝায়। আস্ক প্রাইস হচ্ছে আপনার ক্রয় মূল্য, বিড প্রাইস হচ্ছে আপনার বিক্রয় মূল্য। আপনি যে দামে কিনবেন ওইটা হচ্ছে আস্ক প্রাইস, আপনি যে দামে বিক্রি করবেন ওইটা হচ্ছে বিড প্রাইস। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আস্ক প্রাইস কিন্তু একটু বেশি হয় বিড প্রাইসের তুলনাতে। তাহলে আমরা যখন চার্টে দেখবো উপরের যে দাগটা দেখতে পারবো অথবা প্রাইসটা দেখতে পারবো ওটা হচ্ছে আস্ক প্রাইস, আর নিচের যে প্রাইসটা দেখতে পারবো ওইটা হচ্ছে বিড প্রাইস। আস্ক প্রাইস এন্ড বিড প্রাইসের মাঝখানে যে গ্যাপটা থাকে এটাই হচ্ছে স্প্রেড কিংবা কমিশন। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা তিনটা জিনিস বুঝলাম, আস্ক প্রাইস, বিড প্রাইস আর স্প্রেড, তাই তো? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি আবার একবার সহজ করে বোঝাই দিচ্ছি যারা বোঝেননি। আস্ক প্রাইস আপনার উপরে থাকবে, বিড প্রাইস নিচে থাকবে। আস্ক প্রাইস থেকে বিড প্রাইসের মাঝে যে প্রাইস গ্যাপটা রয়েছে, ফর এক্সাম্পল একটা ডিমের দাম 10 টাকা, এটা হচ্ছে আস্ক প্রাইস। বিড প্রাইস হচ্ছে 9 টাকা। এই যে 1 টাকার যে গ্যাপটা এটাই হচ্ছে স্প্রেড, কমিশন। আর এই যে স্প্রেড গ্যাপটা আছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যত কম স্প্রেড হবে আমরা তত সহজে এন্ট্রি এন্ড এক্সিট করতে পারবো। তাহলে কিন্তু মোটামুটি তিনটা জিনিস ক্লিয়ার হলো, আস্ক প্রাইস, বিড প্রাইস এবং স্প্রেড। এবার আসি পিপস কাকে বলে অথবা পিপ কাকে বলে। পিপ হচ্ছে পয়েন্ট ইন পার্সেন্টেজের শর্ট ফর্ম। এই যে পিপ, পিপ বলতে আমরা বুঝি পয়েন্ট ইন পার্সেন্টেজ। পিপ সাধারণত আমরা যে কেজি, লিটার, মিটার, তেমনি এই ফরেক্স মার্কেটে মেজারমেন্ট করতে আমরা পিপ বলি। 1 পিপ, 2 পিপ, 1 কেজি, 2 কেজি, এরকম। এখানে আমরা পিপ বলতে কি বুঝি? পিপ বলতে বুঝি পয়েন্ট ইন পার্সেন্টেজ। আর আমরা এই পিপটাকে মেজারমেন্ট করব কিভাবে? সাধারণত আমরা যে কোড কারেন্সি প্রাইসটা পাই ওটা সাধারণত এরকম দেখতে পাই। শুধুমাত্র জাপানিজ ইয়েন যেখানে কোড কারেন্সি, মনে করেন যে কারেন্সি পেয়ারসে জাপানিজ ইয়েন হচ্ছে কোড কারেন্সি, ওইটা এমন হয় না, ওটা অন্যরকম হয়, ওটা আমরা সামনেই দেখবো। তো যে সকল পেয়ারে জাপানিজ ইয়েন নাই ওই পেয়ার গুলো সাধারণত এরকম দেখতে হয়, যেমন ইউরো ইউএসডি হতে পারে, আরো যত পেয়ার্স আছে যেগুলোতে শুধু ওই জাপানিজ ইয়েনটা শেষে নাই, মানে কোড কারেন্সি না, ওইগুলো ম্যাক্সিমামই এরকম হয় দেখতে। তো এখানে আপনার পিপস কোনটা? এখানে পিপস হচ্ছে এই পয়েন্টের পরে চতুর্থ ডেসিমাল, যেমন 1 2 3 4, এই 6 হচ্ছে পিপস। বিষয়টা কি বুঝছেন? এই পয়েন্টের পরে চতুর্থ যে ডেসিমালটা হবে ওইটার মুভমেন্টই হচ্ছে পিপস। যেমন 6 যদি বেড়ে 7 হয়ে যায় তাহলে আমরা কি বলবো? 1 পিপস বাড়ছে। 6 যদি কমে হয় 5 তাহলে আমরা কি বলবো? 1 পিপস কমছে। 6 এর পরে এই যে সংখ্যাটা রয়েছে 1 2 3, যে এনিথিং হইতে পারে, এটাকে আমরা পয়েন্ট পিপস বলি। যেমন 0 পয়েন্ট, এই লাস্টে যেটা থাকবে ওটা হচ্ছে 1 2 3 4 যা হবে ওটা হচ্ছে আমরা ওইটা বলবো। যেমন এই 1 এর থেকে 4 এ গেল তাহলে আমরা কি বলবো? যে মার্কেট 0.3 পিপস বাড়ছে। তাহলে এতদূর আমরা কি শিখলাম? এই পয়েন্টের পরে চতুর্থ যে সংখ্যাটা আছে এটাই হচ্ছে পিপস, এটার পরিবর্তনেই আমরা পিপসের পরিবর্তন বলি। আর এর পরে যে সংখ্যাটা থাকে ওটাকে পয়েন্ট পিপস বলি, যেমন 0.1 অথবা 2 অথবা 3 অথবা 4। এটা 9 এর পরে তো আবার এখানে 1 বেড়ে যাবে আর এখানে আবার 0 হয়ে যাবে, তাই তো? ওকে, আমরা তো বেসিক অঙ্কটুকুনি পারি। তো এবার আসেন, এটা একটু খেয়াল করেন। এখানে এটার পরিবর্তন মানে 0.01 পিপসের পরিবর্তন, এখানে এটার পরিবর্তন মানে পিপসের পরিবর্তন, এখানে এটার পরিবর্তন মানে দশম পিপসের পরিবর্তন, মানে 10 20 30 এরকম, ঠিক আছে? এখানে এটা পরিবর্তন হলে এমন হবে না যে 1 পিপস বাড়ছে, না, এটার পরিবর্তন মানে 10 পিপস বাড়ছে, 20 পিপস বাড়ছে, 30 পিপস বাড়ছে, 40 50 60 70 80 90, যেই 100 হবে এখানে আবার 0 হয়ে যাবে, তখন এটা বাইরে যাবে, তাই তো? এটা হচ্ছে কারেন্ট প্রাইস, রাইট নাও এই প্রাইসটা মার্কেটে চলতেছে, ঠিক আছে? তো এটা থেকে মার্কেট একটু বেড়ে উপরে গেল, কত গেল? 1.19, এটা 5 ধরলাম, দেন এটাকে আমরা 7 ধরলাম, এটাকে আমরা 2 ধরলাম, ঠিক আছে? তো এই সবগুলোই 111 বাড়ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা মেজারমেন্ট করব কিভাবে, গুনবো কিভাবে? এটা তো সহজ আছে। দ্যাটস আপনি বলতেই পারতেছেন যে 11.1 পিপস বাড়ছে, সহজেই মেজারমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন অন্যরকম একটু কষ্ট হবে, আপনাদের অনেক বড় অক্ষর হবে, তখন আপনি কি করবেন? যে প্রাইসটা বেশি, এই প্রাইসটা তো বেশি, তাই না?
এই প্রাইস থেকে কম প্রাইসটা বিয়োগ দেবেন, ওখান থেকে আপনি মেজারমেন্ট করতে পারবেন। যেমন এই দুটো যদি মাইনাস দেওয়া হয় তাহলে কি বেরোবে, 0.00111, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, আমরা কি শিখছি, এই পয়েন্টের পরে চতুর্থ ডেসিমাল, তাই তো, এই পয়েন্টের পরে চতুর্থ ডেসিমাল কোনটা, 1 2 3 এই 4, এটা হচ্ছে আমাদের পিপস। তাহলে আমরা কি দেখলাম, এখানে 11 রয়েছে, তাই না, আমরা বলবো 11.1 পিপস বাড়ছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার যদি মার্কেট নিচে যায় তাহলে কি হবে, মনে করেন 1.19, এখানে আসছে কত 2, এখানে আসছে 7, এখানে আসছে 3, এবার তো একটু কঠিন, তাই না, এবার তো আমাদের মাইনাস করা লাগবে। তো চলেন আমরা ক্যালকুলেটর ধরি। তাহলে আমরা কি করব, আমরা বেশি পয়েন্ট যেটা, যেমন আমাদের বেশি পয়েন্ট এটা, এবারটা এটা থেকে ওটা মাইনাস দিব। যেমন মাইনাস দিলে কি হবে, 1.19461, তাই তো, এটা হচ্ছে আমাদের যেই প্রাইসের থেকে আমরা সেল করছিলাম ওই প্রাইসটা বেশি। এবার বেশির থেকে কম মাইনাস করতে হবে, মাইনাস, এবার ওটা আছে কত, 1.19273, তাই তো, এটা মাইনাস দিলে আমাদের কত বেরোয়েছে, এইটা বেরোয়েছে। এখানে আমরা কি জানি, এই চতুর্থ যে সংখ্যাটা আছে যেমন 8, এই 8টা হচ্ছে পিপস, তাহলে এই পাশে আছে 18, এই 18 পিপস বাড়ছে, তাই তো, 18.8 পিপস বাড়ছে না, বাড়েনি, সরি, কমছে, 18.8 পিপস কমছে। আর এই যে মার্কেটটা এখন কমছে, এরকম টাইমে যদি আমরা সেল করতাম তাহলে কি হতো, তাহলে আমরা 18.8 পিপস আমাদের প্রফিট হতো। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? পিপস যে জিনিসটা আছে এটা তো আই গেস বুঝছেন না? তো পিপস কিভাবে মেজারমেন্ট করতে হয় আই গেস আপনারা বুঝছেন। এবার আসেন যে সকল কারেন্সি পেয়ারসে জাপানিজ কারেন্সি হচ্ছে কোড কারেন্সি, বেস কারেন্সি যা খুশি হইতে পারে। আর আমরা কি জানি, বেস কারেন্সির ভ্যালু হচ্ছে 1, আর এই যে প্রাইসটা পাই এটাই হচ্ছে কোড কারেন্সির প্রাইস, তাই তো। মানে এখানে 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 এইটা দেখলে আপনি কি বুঝতে পারতেছেন, এই যে এই টোটালটা দেখলে আপনি কি বুঝতে পারতেছেন? আমি বুঝতে পারতেছি 1 ইউরো কিনতে হলে আমার এত জাপানিজ ইয়েন দেওয়া লাগবে। জাপান ইউএস ডলার কিন্তু এই একই থাকবে, ইউএস ডলার বাড়বেও না কমবেও না, বিকজ ইউএস ডলার হচ্ছে এখানে বেস কারেন্সি। আর কোড কারেন্সি কত, কোড কারেন্সি আমরা বাড়তেও দেখবো কমতেও দেখবো, তাই তো। ক্লাস 2তে তো এই জিনিসটা আমরা ক্লিয়ার করছি। তো এবার আসেন, যেই সকল কারেন্সি পেয়ারসে জাপানিজ ইয়েন হচ্ছে কোড কারেন্সি, ওরকম পেয়ারগুলো সাধারণত এরকম দেখতে হয়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যে সকল কারেন্সি পেয়ারসে জাপানিজ কারেন্সিটা এরকম পিছে থাকবে ওইটাতে আমরা সাধারণত এরকম প্রাইস দেখতে পারবো। এখানে পিপস কোনটা, এখানে সাধারণত এই পয়েন্টের পরে দ্বিতীয় যে ডেসিমালটা আছে এটা চেঞ্জই হচ্ছে পিপসের চেঞ্জ। যেমন এটা যদি 6 হয় তাহলে আমরা কি বলবো, 1 পিপস বাড়ছে। এটা যদি 4 হয় তাহলে আমরা কি বলবো, 1 পিপস কমছে। আর একটা কথা, এই ডেসিমেলের এই কথাটা কেন মাথায় রাখতে হবে, কারণ এটা রাইট নাও কিন্তু 123 রয়েছে, এটা কখনো 1000এও চলে যাবে, যদি কখনো যায়, যাবে না, কোনো দেশ অতটা দুর্বল হবে না, বাট আমি কথার কথা বলছি, যদি এখানে 1000ও চলে যায় তাও এটাই হবে পিপস, তখন কিন্তু এটা আগে আসবে না, ঠিক আছে। তো পিপস এই ডেসিমিলের পরে দ্বিতীয় সংখ্যাটাই হচ্ছে পিপস। এটা যদি কমে আসে, যেমন এটা 23 হয়েছে, এটা যদি 99 হয়ে যায় তাহলে কি এটা পিপস হবে না, এমনটা কিন্তু হবে না, ঠিক আছে। এই পিপস এটাই থাকবে, যেমন ওই সেম এখানেও সেম, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি এই পিপসটা এখানে চলে যাবে না, পিপস এই পয়েন্টের পরে চতুর্থ যে ডেসিমালটা এটাই হবে পিপস। আর জাপানিজ যে ইয়েন যে পেয়ার গুলো আছে ওইটাতে এই পয়েন্টের পরে দ্বিতীয় যে ডেসিমালটা আছে ওটা হচ্ছে পিপস, ওটার মুভমেন্টে পিপস হবে। আই ডোন্ট থিঙ্ক এই পিপস নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে। দেখেন ভাই, পিপসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনি যে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আপনি যে আপনার পজিশন সাইজিং করবেন ফিউচারে, আপনার এই পিপসটা প্রতিনিয়ত কাউন্ট করতে থাকতে হবে। তো আপনি যদি এই কাউন্ট করাটা না বুঝেন ভাই, খুব সমস্যায় পড়বেন, আপনার অনেক বড় বড় লস হবে। তো একদম ঢিলামিশা করবেন না, ভালো মতো একটু শিখে রাখেন, ফিউচারে কাজে লাগবে। আমি সহজ শর্টকাটও দেখাই দেবো, বাট ফিউচারে কাজে লাগবে জিনিসটা, এই জিনিসটা অবহেলায় যেন নিয়েন না। ওকে ওকে, এবার আসি লট সাইজ। লট সাইজ আমাদের অনেক ভালো মতো বোঝা লাগবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। লট সাইজ সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকচুয়ালি 4 ভাগে, বাট এটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয় না, অনেক ব্রোকার এটাকে সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই আমরা এই 3টাকেই বেশি ইম্পর্টেন্ট দিব। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, 2 হচ্ছে মিনি লট, 3 হচ্ছে মাইক্রো লট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ন্যানো লট। অনেক ব্রোকার এই ন্যানো লটে ট্রেড করতে দেয় না, অনেক ব্রোকার আছে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে দেয়, তো ওইটা আলাদা বিষয়। তো যেহেতু ম্যাক্সিমাম ব্রোকার এটাতে সাপোর্ট করে না, দ্যাটস আমরা এটা সম্পর্কে জানবো না, ঠিক আছে। এবার আসেন, 1 স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু 1 লাখ বেজ ইউনিট। বেজ ইউনিট এটা বুঝতে হবে, আমাদের যে বেস কারেন্সিটা আছে
ওইটা হবে 1 লাখ। আপনি যদি বাই করেন, সে ফর এক্সাম্পল আপনি 1 স্ট্যান্ডার্ড লটে বাই করলেন, ইটস মিন বেস কারেন্সি 1 লাখ কোয়ান্টিটিতে কেনা হয়েছে। এটা কিন্তু ইউএস ডলার কেনা হয়েছে এমনটা না, যে বেস কারেন্সি যেটাই হবে ওইটা কেনা হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কোড কারেন্সি যে প্রাইসটা রয়েছে ওই প্রাইস থেকে বেস কারেন্সি কেনা হয়েছে আপনি যখন বাই করবেন, ঠিক আছে? তো এইটুকু কিন্তু আগে ক্লিয়ার হয়েছে। স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু 1 লাখ বেজ ইউনিট, মিনি লট ইকুয়াল টু 10,000 বেজ ইউনিট, আর মাইক্রো লট ইকুয়াল টু 1000 বেজ ইউনিট, আর ন্যানো লট ইকুয়াল টু 100 বেজ ইউনিট। অনেকে 100 লট এই ন্যানো লট সাপোর্ট করে না, অনেকে করে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড অন ব্রোকার্স, অনেক ব্রোকার্সে আপনারা পাবেন, অনেক ব্রোকার্সে পাবেন না। ওকে, এখন আপনারা যখন টার্মিনালের ট্রেডটা প্লেস করবেন তখন আপনারা কি ট্রেড প্লেস করবেন? আপনারা যখন টার্মিনালের ট্রেড প্লেস করবেন তখন কিন্তু আপনারা এই কোয়ান্টিটি বেসেই কিন্তু ট্রেডগুলো প্লেস করবেন। ফর এক্সাম্পল আপনি যদি 0.01 লটে ট্রেড প্লেস করেন, ইটস মিন আপনি মার্কেটে অর্ডার দিলেন 1000 বেস কারেন্সি কেনো অথবা বিক্রি করো, তাই না? আর সিমিলারলি যখন আপনি 10 সেন্টে ট্রেড প্লেস করবেন, ইটস মিন 0.10 ট্রেড প্লেস করবেন, তখনই কি হবে? 10,000 বেস কারেন্সি কেনা হবে অথবা বিক্রি করা হবে। এখন আপনি মনে করেন আপনি 5 সেন্টে ট্রেড প্লেস করলেন অথবা 0.05 এ ট্রেড প্লেস করলেন, ইটস মিন কত? আপনি 5000 কোয়ান্টিটিতে অর্ডার প্লেস করছেন, বাই অথবা সেল। বেস কারেন্সি 5000 কিনছেন অথবা বিক্রি করছেন। আপনি 0.07 এও দিতে পারেন, ইটস মিন 7000। আপনি 0.08 এও দিতে পারেন, ইটস মিন 8000, বাই অথবা সেল। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? আপনি কিন্তু শুধু যেই এই তিনটাতেই বাই সেল করতে পারবেন এমন না, আপনি 1 থেকে 100 পর্যন্ত যেটা খুশি সেটাতেই ট্রেড প্লেস করতে পারবেন। যেমন আপনি মনে করেন 99.99 সেন্টে ট্রেড প্লেস করলেন, এটা হচ্ছে আপনি অর্ডার প্লেস করলেন, ইটস মিন বেস কারেন্সি 99,000 আপনি বাই অথবা সেল করছেন। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আমরা সাধারণত এই কোয়ান্টিটি গুলোতেই ট্রেড প্লেস করি, ঠিক আছে? এখানে 1 থেকে 10 হচ্ছে মাইক্রো লট, ঠিক আছে? 1 থেকে 10 না, সরি 9, আর 10 থেকে 99 হচ্ছে আপনার মিনি লট, আর 1 থেকে আনলিমিটেড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। আপনি 1000 স্ট্যান্ডার্ড লটও ট্রেড করতে পারবেন যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যখন মার্কেটে এন্ট্রি নিব তখন আমরা পার পিপসে কত প্রফিট পাবো এটাও তো জানা লাগবে, তাই না? আপনি যদি 1 স্ট্যান্ডার্ড লটে বাই করেন, ইটস মিন আপনি বেস কারেন্সি 1 লাখ কোয়ান্টিটিতে কিনতেছেন, তাহলে আপনার পার পিপসে আপনার প্রফিট হবে $10। মানে 1 পিপস মার্কেট উপরে গেল, আপনি বাই করছেন, মার্কেট উপরে গেল, আপনি পাবেন $10। এখানে সিমিলারলি 0.10 এ আপনি পাবেন হচ্ছে $1, 0.1 এ আপনি পাবেন হচ্ছে 10 সেন্ট। এটা হচ্ছে আপনার প্রফিট সিস্টেম, ঠিক আছে? তো আপনি মনে করেন আপনি 100 পিপস প্রফিট পাইছেন, ঠিক আছে? আর আপনি ট্রেড নিয়েছেন 1 সেন্টে, ইটস মিন $10। তো আপনি 100 পিপস প্রফিট গেইন করার পরে আপনার প্রফিট দাঁড়াবে $10, ঠিক আছে? অপোজিটে যদি আপনার বিফলে যায় তাহলে $10 লস হবে। আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম আস্ক প্রাইস এন্ড বিড প্রাইস, স্প্রেড, লট সাইজ এন্ড পিপস, এবং লট সাইজ এন্ড পিপস এর কম্বাইনে আমরা কিভাবে প্রফিটটা বের করতে পারি, তাই তো? আজকের এই ভিডিওতে কিন্তু আমি একটা বেসিক ধারণা দিছি। যখন প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে চার্টে নিয়ে যাব, যখন টার্মিনালগুলো ওপেন হবে তখন আপনারা আরো সহজে বুঝে যাবেন। তো এই জিনিসগুলো একটু মনে করবেন, নোট ডাউন করবেন, আর যখন আমরা ট্রেডিং টার্মিনালে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। আজকের ক্লাসে কিন্তু অনেক ভালো একটা ইম্পর্টেন্ট টপিক, যারা নিউ তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি ভ্যালুয়েবল কিছু দিতে পেরেছি, আর আপনারা কতটুকু নিতে পেরেছেন আমি রিয়েলি জানি না। তো আজকের মতো এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।